বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন বিশ্বের নজির সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। দুপুরে রাজধানীর একটি হোটেলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য এবং সুশীল সমাজের সাথে বৈঠকে তিনি এই আশা প্রকাশ করেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শুধু নির্বাচন সংক্রান্ত সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি। জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জাতিসংঘ বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, মৌলিক সংস্কার অন্তর্বর্তী সরকারকেই শেষ করতে হবে। এস এম আরিফ আছেন বিস্তারিত রিপোর্টে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আলোচনা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। পরবর্তী 6 মাসের মধ্যে যাতে এই সংবিধান সংস্কার কাজটি সম্পন্ন হয় সেই রকম একটি প্রস্তাবনা আলোচনা আমরা তোলার চেষ্টা করছি এবং সেইটা যাতে সকলে মিলে আমরা একমত হতে পারি সেই চেষ্টা করছি। যে জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। আলোচনায় জাতীয় নাগরিক পার্টি মনে করে সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না। আর জামায়াত ইসলামী জানায়, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে জাতিসংঘ। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি। মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময় তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে, যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের এবং সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। জাতিসংঘ মহাসচিবের সাথে আলোচনায় জাতীয় নির্বাচনের উপর গুরুত্ব দেওয়ার কথা জানায় বিএনপি। যে সংস্কার তো অবশ্যই করতে হবে, আমরা তো সংস্কার আগে বলেছি, সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা যেটা বলেছি, ওটা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটি পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো করতে হবে, চলমান করতে। জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আপনারা বসে রিফর্মস ঠিক নেবেন, এটা ঠিক করেন এবং ইলেকশন যা হবে সেটা বাংলাদেশের একটা স্ট্রং ডেমোক্রেটিক আগামী ইলেকশনে। সংস্কার ও নির্বাচন বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য দেখতে চায় জাতিসংঘ বলে জানায় রাজনৈতিক দলের নেতারা। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের বাংলাদেশ সফর অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সফর নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় অন্যদিকে রোহিঙ্গা সংকট কাটাতে সর্বোচ্চ সহযোগিতা দিতে জাতিসংঘ অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি বলেন, রোহিঙ্গা সংকট কাটাতে সর্বোচ্চ সহযোগিতা দেবে জাতিসংঘ। এ সময় তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় তহবিল যোগানের আহ্বান জানান। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গুতেরেস বলেন, জাতীয় সংলাপের মাধ্যমে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত। He also expressed his full solidarity with the Rohingya people and vowed to work for their repatriation to Myanmar with dignity, security and rights. As the country undergoes important reforms and transitions, I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. এদিকে বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে জাতিসংঘ পাশে থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সকালে ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে তিনি একথা বলেন। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। We are totally committed to do everything we can to support Bangladesh in this crucial period and at the same time to draw the attention of the international community for the need to fully support you
and for the need to fully support the generous action of Bangladesh in hosting such a large number of refugees in such difficult circumstances. বিদেশে বসে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর সিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা এ নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। বিএনপিতে কর্মরত সাংবাদিকদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে পলাতক শক্তি। যারা পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, তারা বিদেশে গিয়ে এবং দেশে থেকে নানা ধরনের ষড়যন্ত্রের সৃষ্টি করছে, নানা রকমের দেশে অশান্তি সৃষ্টি করছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গোপনে জনগণের অধিকার হরণ করার পরিকল্পনা করছে একটি মহল। যে যদি স্বল্পমেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে, আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুনে, এই কথাগুলো আপনার বলে সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে কেন? এটা আজকে জনগণের জিজ্ঞাসা। 16 বছর ধরে যে ভোটাররা, সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোন নীল নকশা হচ্ছে কিনা, এই ধরনের শঙ্কা, এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। এদিকে 31 দফা নিয়ে মাদারটেকে সবুজবাগ থানা বিএনপি আয়োজিত কর্মশালায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শুধু স্বৈরাচার নয়, কোনো শক্তি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না। যে আপনাদের সঙ্গে তো এই দেশের মাটি এবং মানুষের কোনো সম্পর্ক নাই। আপনারা হঠাৎ করে কি করে বুঝবেন এই দেশের মানুষ কি চায়? কি করে বুঝবেন এই দেশের মানুষের মনের কথা? কি করে বুঝবেন 17 বছর আমরা যে রাস্তায় আন্দোলন করেছি, 17 বছর আমাদের নেতা কবিরা যে নিপীড়ন কষ্ট সহ্য করেছে, আপনারা এটা কীভাবে অনুভব করবেন? সুতরাং আমাদের মনের ব্যথা কষ্ট আপনারা কখনোই বুঝতে পারবেন না। অপরদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারের উপর থেকে জনগণের সমর্থন উঠে যেতে পারে। নির্বাচন দিন, বিলম্ব না করুন। বিলম্ব করলে কিন্তু আপনার থেকে এই সমর্থন মানুষ প্রত্যাহার করে নিয়ে যাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিতে ছাত্রদল বদ্ধপরিকর বলে দাবি করেছে ছাত্রদলের সাবেক বর্তমান নেতৃত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র রমজানুল মুবারক উপলক্ষে হিফজুল কুরআন ও পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার বাছাই পর্বে তারা এসব কথা বলেন। প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক প্রতিযোগী অংশ নেন। ছাত্রদল সত্যিকার অর্থে ছাত্র রাজনীতির গুণগত ধারার পরিবর্তনের রাজনীতি ইতিমধ্যে শুরু করেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে জাতীয়তাবাদী ছাত্রদল সকল সময় ভূমিকা পালন করেছে। সকল আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি ঐতিহ্য রয়েছে। শুধু ঢাকাতে নয়, সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এইভাবেই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসকে তারা নতুনভাবে নতুন আলোকে মেধাবীদের সামনে তুলে ধরছে। আওয়ামী জাহিলিয়াত যেন আর ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন। এছাড়া ইফতার অনুষ্ঠান থেকে জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের মুক্তি দাবি করেছেন দলটির আমির। অনুষ্ঠানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। আমরা 8 বছরের একটা শিশু ইজ্জতের নেতার নিরাপত্তা দিতে পারিনি। হ্যাঁ, রাষ্ট্রের পক্ষে এটি সম্ভব নয়। ঘরে ঘরে পুলিশ পাঠিয়ে এই ধরনের উপকর্মকে দমন করা বা বন্ধ রাখা রাষ্ট্রের জন্য সম্ভব। রাষ্ট্র যদি তার নাগরিককে সত্যিকারের মানবিক এবং সুশিক্ষা দিতে পারে, তাইলে সেই সুশিক্ষাই সমস্ত কুসংস্কারকে ঠিক দিতে পারে। শিক্ষা জাতির মেরুদণ্ড মজবুত হলে, শক্তিশালী হলে, জাতীয় শক্তিশালী হবে।
90 দিনের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তি এবং রায় ঘোষণার এক সপ্তাহের মধ্যে তা কার্যকরের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মাগুরায় শিশু আসিয়ার কবর জিয়ারত শেষে এক সমাবেশে তিনি একথা বলেন। এদিকে সকালে রাজধানীতে শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তি এবং দায়ীদের মৃত্যুদণ্ড দাবি করে মানববন্ধন করেছে জামায়াতের মহিলা বিভাগ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত রিপোর্টে রয়েছেন মাহবুব সৈকত। সচরাচর জামাতের নারী নেত্রী কিংবা কর্মী সমর্থকদের নিজস্ব ব্যানারে প্রকাশ্যে দেখা যায় না। সর্বশেষ কবে তারা রাজপথে নেমেছে তারও সঠিক তথ্য নেই। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে এবার আলোচিত শিশু আসিয়া হত্যা এবং নির্যাতনের প্রতিবাদ ও বিচার দাবিতে রাজপথে তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিপুল সংখ্যক উপস্থিতিতে জামাতের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা ধর্ষকের বিচার নিশ্চিত করার দাবিসহ তুলে ধরেন 5 দফা। সরকারের কাছে আমরা দ্রুত বিচার আইনে শাস্তি দাবি করছি। আসিয়া হত্যার আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে, 1 সপ্তাহের মধ্যে রায় কার্যকর করতে হবে, সকল ধর্ষকের ফাঁসি চাই। সমাজ থেকে নারী এবং শিশু নির্যাতন বন্ধে সবাইকে ভূমিকা রাখার উপরও জোর দেন তিনি। কন্যা শিশুদের প্রতি যত্নশীল হন, শিশুদেরকে সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ দিন, নারীর প্রতি সহিংসতাকে না বলুন, সব ধরনের নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করে তুলুন। নির্যাতন এবং ধর্ষণ প্রতিরোধে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং প্রজন্মকে নৈতিক চরিত্রবান হিসেবে গড়ে তোলার উপর জোর দেন নারী নেত্রীরা। শুধুমাত্র নারী আইন দিয়ে নারী অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় যতদিন পর্যন্ত না আমরা মানুষের মনুষ্যত্ব বোধকে জাগ্রত করতে না পারবো, মানুষের প্রতি সহনশীলতা, মানবিকতা, শ্রদ্ধা, সম্মান করতে না পারবো। আজকে সমাজে মূল্যবোধের অভাব, আজকে সমাজে আমাদের যে নৈতিকতা ছিল সেই নৈতিকতার চাদর ছিঁড়ে পড়েছে, মূল্যবোধের দেওয়াল ভেঙে পড়েছে। এই অবস্থায় আমরা নীরব থাকতে পারি না। আমরা চাই একটি মানবীয় সমাজ। অন্যদিকে শিশু আসিয়ার কবর জিয়ারত করতে মাগুরায় তার গ্রামের বাড়ি যান জামাতের আমির। পরে স্থানীয় সোনাইকুণ্ড প্রাথমিক বিদ্যালয়ে দোয়া মাহফিলেও অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। আমরা এই শিশু হত্যাকারীদের দ্রুত বিচার শুধু দেখতে চাই না, বিচারের রায় কার্যকর হয়েছে তা দেখতে চাই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। 90 দিনের মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার অন্যতম আসামি হিটু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছেন আদালত। শনিবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে হাজির হয়ে 164 ধারা জবানবন্দি দেন তিনি। আদালত সূত্রে জানা যায়, আজ সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আনা হয় হিটু শেখকে। দুপুর 2টা থেকে শুরু হয় জবানবন্দি গ্রহণ। দীর্ঘ 3 ঘন্টার জবানবন্দিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন হিটু শেখ। গণপরিবহনে নারীদের কোনো প্রকার হয়রানি করা হলে অ্যাপসে রিপোর্ট করলেই থানায় FIR হিসেবে গণ্য হবে। পুলিশ বাদী হয়ে মামলা করবে এবং আইনি সহায়তা দেবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার ভবনে গণপরিবহনে ইফটিজিং বা যৌন নিপীড়ন, তৎক্ষণাৎ সহায়তা, জরুরি সেবা সহ নারী সুরক্ষায় চালু হওয়া নতুন একটি অ্যাপের উদ্বোধনী তিনি এসব কথা বলেন। ঈদকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা নিয়েও কথা বলেন ডিএমপি কমিশনার। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। রাজধানী সহ সারা দেশের নারীর উপর সহিংসতা নিপীড়ন রোধে চালু করা হলো নারী সুরক্ষা হেল্প অ্যাপস। ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত হেল্প অ্যাপস উদ্বোধন করে ডিএমপি কমিশনার জানান, ঢাকা শহরে ছিনতাইয়ের ঘটনা আগের থেকে কিছুটা কমেছে। ছিনতাইয়ের ঘটনা বিগত রোজা শুরুর পর থেকে আমার জানার মতে খুবই কম। আমরা টার্গেট ঈদ পর্যন্ত এরকম ভালো থাকতে পারে যাতে নগরীর মানুষকে ঈদ পর্যন্ত আরও বেশি নিরাপত্তা দিতে ডিএমপি কাজ করছে জানিয়ে গণপরিবহনে নারীদের কোনো প্রকার হয়রানি করা হলে অ্যাপসে রিপোর্ট করা মাত্রই থানায় FIR হিসেবে গণ্য হবে বলেও জানান শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ FIR। ভিকটিমের পিতামাতাকে বা ভিকটিমকে বা কাউকে আর থানায় যাওয়া লাগবে না। বেসড অন দিস আমরা ইনভেস্টিগেশন শুরু করে দেব। আর সামাজিক সম্পৃক্ততা ছাড়া নারীর উপর সহিংসতা রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলিম। নারীকে নারীর মতো না, মানুষের মতো চিত্রায়িত করার যে কাজটা, সেই জায়গাটাতে আমার মনে হয় সংবাদ মাধ্যমের হাত দেওয়ার খুবই গুরুত্বপূর্ণ সময় এখন, খুবই জরুরি সময় এখন। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।
বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় রোববার প্রদান করা হবে। বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর রায় ঘোষণা করবেন। আবরার হত্যা মামলাটি রোববার সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকায় 1 নম্বর ক্রমিকে রাখা হয়েছে। গত 24 ফেব্রুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। গত 10 ফেব্রুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। গত বছর অক্টোবর মাসে এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়। 2021 সালের 8 ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবনের আদেশ দেন আদালত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ভয়ঙ্কর দিনগুলোর অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে সেই বইয়ের প্রকাশনা উৎসবে যোগ দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ নিজেও এই ত্যাগ ও অর্জনের ইতিহাস যেন কোনোভাবেই বিকৃত না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার কথা বলেন। রিপোর্টে রয়েছেন শিমুল খান। জুলাই আন্দোলনের 8 মাস পর গণ অভ্যুত্থানের নেতা আসিফ মাহমুদ তার অভিজ্ঞতাগুলো এবং আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে লিখেছেন জুলাই মাতৃভূমি অথবা মৃত্যুর বই। এটির মোড়ক উন্মোচনে কথা বলেন আমন্ত্রিতরা। অল্প কিছু কথা বলে আমাদের এখন নিজেদের অনুষ্ঠানে আন্দোলনের স্মৃতিচারণ করেন বক্তারা বলেন 120 পৃষ্ঠায় অভ্যুত্থানের ইতিহাস শেষ হওয়ার নয়। পিছন থেকে ছাত্রলীগ, সামনে থেকে পুলিশ, সেখানেও লড়াই চালিয়ে যাওয়ার যে প্রত্যয়, এগুলি খুব অভিভূত করার মতো। পুলিশ প্রচন্ড চাপ সৃষ্টি করছে, ডিজিএফআই চাপ সৃষ্টি করছে আলোচনার জন্য। নাইদোকে বলে দিচ্ছে আমরা আলোচনা করতে থাকবো, কিন্তু আলোচনা মাঝখানে যেন কর্মসূচি ঘোষণা করে দিব। এই বইটা শুধুমাত্র আমি আসিফ মাহমুদ আমার চোখে জুলাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে লেখা। তারপর আমি মনে করি এটা সম্পূর্ণ না আমার দিক থেকে, এবং জুলাই গণঅভ্যুত্থানের আমি প্রত্যাশা রাখবো এবং আহ্বান করব যারা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবেই সম্পৃক্ত ছিলেন সবাই আপনাদের বার্তা লিখবেন। 36 দিনের ইতিহাস যেন কোনোভাবে বিকৃত না হয় এজন্য স্টেক হোল্ডারদের এগিয়ে আসার আহ্বান জানান নেতারা। এই আন্দোলনটা কি পরিকল্পিত ছিল নাকি এই আন্দোলনটা আসলে স্বতঃস্ফূর্ত ছিল, এই ডিবেটগুলো আন্দোলন পরবর্তীতে আসছে এবং আমি এটা আসলে বিরোধাত্মক মনে করি না। এই আন্দোলনটা একটা পরিকল্পনার মধ্য দিয়ে আগাইছে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের গুম, খুন ও গণহত্যাকে যেভাবে শাহবাগীরা বৈধতা দিয়েছিল সেসব শাহবাগীরা রাজপথে নামলে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শনিবার সকালে জুলাই ও শাপলা গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ও ধর্ষণের বিচার দাবিতে রাজধানীর শাহবাগে জুলাই জামায়াত কর্মসূচি পালনকালে এ মন্তব্য করেন তিনি। ভারতের প্রেসক্রিপশনে কেউ জুলাইকে ধ্বংস করতে চাইলে তাদের 20 দাঁত উপড়ে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দেন। সর্বোচ্চ নিশ্চিত করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। আমরা বলেছি যে শাহবাগ ফ্যাসিবাদ কায়েম করে বাংলাদেশ নামক রাষ্ট্র পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, আয়না ঘর বানিয়েছে, গুম করেছে, খুন করেছে, শাপলা গণহত্যা করেছে, জুলাই গণহত্যা ইন্ধন দিয়েছে। সেই শাহবাগের বিচার করতে হবে। দর্শক, এ পর্যায়ে রয়েছে মাই টিভি বিশেষ। ঈদের কেনাকাটা, ফুটপাত থেকে বড় শপিং মল সবখানেই ক্রেতার পদচারণা, তবে কিছুটা বাড়তি ভিড় পাঞ্জাবির দোকানগুলোতে। এছাড়া কম দামে পাঞ্জাবি কিনতে ক্রেতারা ভিড় করছেন পাঞ্জাবির পাইকারি দোকানগুলোতেও। সদরঘাটের পাইকারি মার্কেট ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আফজাল হোসেন। শার্ট, প্যান্ট, জুতা, কসমেটিক্স, ঈদের শপিং লিস্টে তো জায়গা পাই কত কিছুই, তবে সব উৎসবেই বিশেষ গুরুত্ব পায় পাঞ্জাবি। শিশু, যুবক, প্রবীণ সবার পছন্দ ঐতিহ্যবাহী এই পোশাক। ঢাকার সদরঘাট এলাকায় বেশ কিছু পাইকারি মার্কেট ঘুরে দেখা গেছে বরাবরের মতো এবারও ঈদের বেশ আগে থেকেই কেনাকাটা সেরে নিচ্ছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা। বিক্রয় নিয়ে খুশি দোকানিরাও। আমার কাছে সর্বনিম্ন আপনার আছে যে 250 টাকা থেকে শুরু করে আমাদের 1800, 2000, 3000 টাকা পর্যন্ত পাঞ্জাবি আছে। 4টাও নিতে পারবেন, 3টাও নিতে পারবেন সর্বনিম্ন। বছর যাবত ব্যবসাটা করতেছি এবং ছোট বড় সবাই আমার মালগুলা পছন্দ করে ইনশাল্লাহ।
খুচরা দোকানের চেয়ে কিছুটা কম মূল্যে পাঞ্জাবি কিনতে অনেকে ভিড় করেন পাইকারি মার্কেটগুলোতেও। কেউ আবার পাইকারি মার্কেটে এসেছেন পুরো পরিবারের জন্য পাঞ্জাবি কিনতে। বাবার জন্য কিনেছি, শ্বশুরের জন্য কিনেছি, শাশুড়ির জন্য কিনেছি, আম্মুর জন্য কিনেছি, ভাইয়ের জন্য কিনেছি। এই দুসময় পাঞ্জাবিটা অনেক চলে, এখন সবাই পরে। এখানে আসছি পবিত্র ঈদের বাজার জন্য, বাবা মা ভাই বোন আমাদের জন্য, সবার জন্য কেনাকাটা করি, বাচ্চার জন্য একটু আনন্দ, ঈদের খুশি, পরিবারের সবার জন্যই কেনাকাটা হয়েছে। শুধু নিজেরটাই আর কি প্রাধান্য কম পাচ্ছে আর কি। দেশের 64 জেলা থেকে খুচরা দোকানিরা এখানে আসেন, এরপর নিয়ে যান নিজ নিজ এলাকায়, সেখান থেকে পৌঁছে যায় প্রান্তিক গ্রাম পর্যায়েও। ঈদ, পুজো, বিয়ে কিংবা পহেলা বৈশাখ, বাঙালির উৎসব মানেই যেন পাঞ্জাবি। আর এই পাঞ্জাবির সবচেয়ে বড় পাইকারি মার্কেট সদরঘাটের এই শরীফ মার্কেট। সারা দেশ থেকে পাইকাররা চলে আসেন এখানে সবচেয়ে সস্তায় সেরা পাঞ্জাবিটি ক্রয় করতে। তবে কেউ কেউ পুরো পরিবারের জন্যও এই পাইকারি মার্কেটকেই বেছে নেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। দর্শক, এ পর্যায়ে রয়েছে প্রবাস সংবাদ। বাহরাইনে বাংলাদেশ বিজনেস ফোরামের কার্যনির্বাহী কমিটির নির্বাচন 25-26 উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি শাহিন শিকদার জানান, বৃহস্পতিবার বাহরাইনের রামি গ্র্যান্ড হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজনেস ফোরামের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে 9 জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন আইনুল হক সরকার, মোহাম্মদ জসিমউদ্দিন, যৌথভাবে আক্তারুজ্জামান সরকার ও নোমান উদ্দিন মনির, তোফাজ্জল হোসেন মুকুল, মোহাম্মদ মকবুল আহমেদ, মিজানুর রহমান, আল মারুফ এবং রফিকুল ইসলাম। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারওয়ার। এছাড়াও দূতালয় প্রধান AK-M মহিউদ্দিন কায়েস, শ্রম সচিব মাহফুজ রহমান, বাহরাইনের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে সাবেক রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান। একইভাবে সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল মুমিনুর রহমান অবসরপ্রাপ্ত নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ মুইজ চৌধুরী। ইমিগ্রেশন পরিষেবা প্রদানকারী 4 অবৈধ বাংলাদেশি প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, ইমিগ্রেশন বিভাগ বলছে এই চক্র সমস্যাগ্রস্ত অভিবাসীদের অবৈধভাবে কাগজপত্র তৈরি করে প্রতারণা করছে। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, বুধবার ও বৃহস্পতিবার কুয়ালালামপুরের 4টি স্থানে এবং সেলাঙ্গারের বন্দর বুকিত বাজার 3টি স্থানে একটি বিশেষ অভিযানের সময় 22 থেকে 38 বছর বয়সী 4 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তারা জালিয়াতির মাধ্যমে ইমিগ্রেশন পাস সহ বিভিন্ন ডকুমেন্টস তৈরি করার সাথে জড়িত। মহাপরিচালক বলেন, অবৈধ এজেন্টরা বাংলাদেশ, মায়ানমার, ইন্দোনেশিয়া এবং নেপালের ক্লায়েন্টদের লক্ষ্যবস্তু করত, যারা মেয়াদের বেশি সময় ধরে অবস্থান করেছিল অথবা যাদের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। যাদের মালয়েশিয়া বসবাসের বৈধ ভিসা পারমিট শেষ হয়ে গেছে, তাদের জন্য জালিয়াতির মাধ্যমে এই জাল ভিসা পারমিট তৈরি করত। ইতিমধ্যে অভিযানকারী দল গ্রেফতারদের ব্যবহৃত স্থান থেকে বিভিন্ন দেশের 134 কপি পাসপোর্ট জব্দ করেছে। এতে বাংলাদেশ, নেপাল, মায়ানমার, ইন্দোনেশিয়া এবং ভারতের পাসপোর্ট রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ বাংলাদেশের 117টি পাসপোর্ট রয়েছে। এছাড়া নগদ 69,380 রিঙ্গিত, 4টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।